আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ফুলের বিবাহ এই গল্পটি। এই গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এ গল্পে খুব হাস্যরসের মাধ্যমে তিনি একটি বিবাহের বর্ণনা করেছেন। এখন গল্পটি খুব সহজ ভাষায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই গল্পের নাম হচ্ছে ফুলের বিবাহ, লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফুলের বিবাহ শুনতেই কেমন লাগছে, তাই না? ফুলের আবার বিবাহ হয় নাকি? আসলেই ফুলের বিবাহ হয়, আর এই ফুলের বিবাহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় খুব সুন্দরভাবে দিয়েছেন। এ গল্পে আমরা অনেকগুলো ফুলের নাম জানব, ফুলের রং জানব, বৈশিষ্ট্য জানব। তো বিস্তারিত আমরা গল্পের মাঝেই পাব। গল্পটি এখন শুরু করে দেই। বৈশাখ মাস বিবাহের মাস। শিক্ষার্থীরা, মুসলিম সম্প্রদায়ে বিবাহের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই। যে কোনো মাসের যে কোনো সময়, যে কোনো দিন বিবাহ করা যায় যাচ্ছে। কিন্তু হিন্দু সম্প্রদায়ে বিবাহের জন্য নির্দিষ্ট কিছু সময় থাকে। তাই লেখক এখানে লিখেছেন বৈশাখ মাস বিবাহের মাস। আমি পহেলা বৈশাখে নসিবাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। এখানে একটি বিবাহ দেখার কথা বলা হয়েছে। এই বিবাহ কে দেখেছেন? এই বিবাহ দেখেছেন স্বয়ং লেখক। লেখক এই কথাটি বলেছেন, তিনি বিবাহ দেখেছেন। কবে দেখেছেন? পহেলা বৈশাখে দেখেছেন। নসিবাবুর ফুলবাগানে বসে এই বিবাহ দেখেছেন। ভবিষ্যৎ বর কন্যাদিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। শিক্ষার্থ মানে হচ্ছে শিক্ষার জন্য। তো ভবিষ্যৎ বর কন্যাদের শিক্ষার জন্য তিনি এই বিবাহের বর্ণনা লিখে রেখেছেন। ভবিষ্যৎ বরকন্যা কে? ভবিষ্যৎ বরকন্যা তোমরা, আমরা, অর্থাৎ তিনি লেখার পর আমরা যারা যারা পড়ছি সবাই ভবিষ্যৎ বরকন্যা। মল্লিকা ফুলের বিবাহ, এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে থাকতে পারে যে এই গল্পে প্রথম কোন ফুলের উল্লেখ পাওয়া যায়। প্রথম মল্লিকা ফুলের নাম পাওয়া যায়। তাহলে মল্লিকা ফুলের বিবাহ, বিবাহ হচ্ছে মল্লিকা ফুলের, এখানে মল্লিকা হচ্ছে কন্যা। বৈকাল শৈশব অবসান প্রায়, কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। শৈশব অবসান প্রায় মানে শৈশব শেষ হয়ে গেছে, আর এখন হচ্ছে বৈকাল মানে বিকেল। লেখক এই বিবাহটি বিকেল বেলায় দেখেছেন। তো এখানে কলিকা কন্যা বলতে মল্লিকা ফুলের কথা বলা হয়েছে। তার জন্ম হয়েছে সকালে, আর বিকেল হতে হতে তার শৈশব কেটে গেছে, শৈশব অবসান হয়ে গেছে। কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। এই বিকেলের পর কলিকা কন্যা অর্থাৎ মল্লিকা বিবাহযোগ্য হইয়া আসিল। কলিকা মানে হচ্ছে এই মল্লিকা ফুল এখনও সম্পূর্ণরূপে ফোটেনি। আমরা ফুল ফোটার আগে দেখি কলি, সেই কলি অবস্থায় রয়েছে। কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ, তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। কন্যার পিতা বলতে এই মল্লিকা ফুলের পিতা, তিনি খুব বড়লোক নন, ক্ষুদ্র বৃক্ষ। এই মল্লিকার যে ফুলে যে গাছে আছে সেই গাছটি হচ্ছে মল্লিকার পিতা। তো এই মল্লিকার পিতা যেহেতু বড়লোক নয়, আবার তার অনেকগুলো কন্যা আছে, অর্থাৎ অনেকগুলো ফুল আছে গাছে, তাই তিনি কন্যা ভারগ্রস্ত। আমাদের সমাজে যে পিতাগুলোর কন্যা বেশি থাকে আমরা বলি যে কন্যা ভারগ্রস্ত, কন্যাদের বিয়ে দিতে হবে, অনেক চাপ। ঠিক এরকমই মল্লিকার পিতা ক্ষুদ্র একটা বৃক্ষ, তার উপর অনেকগুলো কন্যা বা অনেকগুলো ফুল ভারগ্রস্ত হয়ে আছে। সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনোটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু, স্থলপদ্ম অতদূর নামিল না। উদ্যান বলতে বাগান, বাগানের রাজা হচ্ছে স্থলপদ্ম। বর হিসেবে বা পাত্র হিসেবে স্থলপদ্ম নির্দোষ, তার দোষ নেই, কিন্তু তারা হচ্ছে উঁচু বংশের। আর মল্লিকার বাবা হচ্ছে খুব ক্ষুদ্র বৃক্ষ, তাই স্থলপদ্ম এই ক্ষুদ্র বৃক্ষের কাছে বা এত দূরে নামিল না। আমাদের সমাজে ওরকম হয়, যারা বংশে উঁচু তারা কিন্তু নিচু বংশে আত্মীয় করতে চায় না।
জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী। কন্যাকর্তা পিছাইলেন। জবা অসম্মত ছিল না বলতে সম্মত ছিল, বিয়ে করতে রাজি ছিল, কিন্তু সমস্যা হচ্ছে জবা রাগী। আর এজন্য কন্যাকর্তা বলতে মল্লিকার বাবা রাজি হলেন না, এই বিয়েতে পিছাইলেন। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাক, প্রায় তাহার বর পাওয়া যায় না। এই গন্ধরাজ সে পাত্র হিসেবে ভালো, কিন্তু তার অহংকার বেশি। দিমাগ মানে হচ্ছে অহংকার। এই সব কিছু মিলিয়ে মল্লিকার বর পাওয়া যাচ্ছিল না। এরূপ অবস্থার সময়ে ব্রহ্মরাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সনদে উপস্থিত হইলেন। এরকম অগোচর সময়ে ঘটক সেজে ভ্রমররাজ আসলেন মল্লিকা বৃক্ষ সদনে, অর্থাৎ বৃক্ষের কাছে আসলেন, তার বাবার কাছে, মল্লিকার বাবার কাছে আসলেন। ঘটক কি? ঘটক হচ্ছে যারা কন্যাপক্ষ এবং বরপক্ষের মাঝে আলাপ করিয়ে বিয়ে দেয়। তিনি আসিয়া বলিলেন, গুন গুন গুন, মেয়ে আছে? কে বললেন? ঘটক এ কথা বললেন যে মেয়ে আছে নাকি। মেয়ে বলতে বিবাহ দেওয়ার মতো, বিবাহ উপযুক্ত কোনো মেয়ে আছে কি না। মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন, আছে। মল্লিকার বাবা পাতা নাড়িয়ে সায় বলতে বললেন যে হ্যাঁ, আছে। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন, গুন গুন গুন, গুনগুনা গুন, মেয়ে দেখিব। ভ্রমর বলতে ঘটক, পত্রাসন এটা বিশ্লেষণ করলে আমরা পাই পত্রযোগ আসন। পত্র মানে হচ্ছে পাতা, আর আসন মানে হচ্ছে বসার জায়গা। পত্রাসন বলতে পাতার বা পাতা দ্বারা নির্মিত একটা আসন, সেখানে বসলেন ভ্রমর, বসে মেয়ে দেখিতে চাইলেন। বৃক্ষ শাখানত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। মল্লিকার বাবা, শাখা মানে হচ্ছে ডাল, নত করিয়া, মুদিত নয়না বলতে চোখ বন্ধ করা, অবগুণ্ঠনবতী মানে হচ্ছে ঘোমটা দিয়ে ঢাকা কন্যা দেখাইলেন। যখন মল্লিকাকে দেখাইলেন তখন তার চোখ বন্ধ ছিল এবং ঘোমটা দ্বারা ঢাকা ছিল। ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুন 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 গুন, দেখিতে চাই, ঘোমটা খোলো। তখন ঘোমটা খোলার কথা বললেন ঘটক। লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘোমটা খুলে না। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। যখন মুখ দেখাচ্ছিল না তখন কন্যার বাবা বললেন যে আমার মেয়েগুলো লাজুক, একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। অর্থাৎ সহজেই মুখ দেখাবে না মল্লিকা। তাই ভ্রমর ভো করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। যেহেতু মল্লিকা লাজুক মেয়ে, সে সহজেই মুখ দেখাবে না, সময় লাগবে, তাই এই সময় ভ্রমর কি করলেন? স্থলপদ্মের বৈঠকখানায়, বৈঠকখানা বলতে বসার জায়গা, সেখানে গিয়ে রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি মানে হাসি তামাশা করতে বসলেন। এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল। বলিল, দিদি একবার ঘুমটা খোল, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, ইত্যাদি। যখন মল্লিকা মুখ দেখাচ্ছিল না তখন সন্ধ্যা ঠাকুরানী, ঠাকুরানী বলতে আমরা সম্মানিত কোনো মহিলা সন্ধ্যা এসেছেন, যখন বাড়ির মানুষ দিয়ে কাজ হচ্ছিল না, সে মুখ খুলছিল না, তখন বাইরে থেকে লোক নিয়ে আসা হলো। অর্থাৎ এই ঠাকুরানী হচ্ছে একজন ভদ্র মহিলা, তাকে সম্মান করে সবাই। তিনি এসে মল্লিকাকে বুঝাচ্ছেন যে মুখ না দেখালে বা ঘুমটা না খুললে বর আসবে না, বর না আসলে বিয়ে হবে না। এরপর তাকে লক্ষ্মী, চাঁদ, সোনা এগুলো বলছে যেন সে বুঝে। কলিকা কতবার ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল, ঠান দিদি তুই চা। অর্থাৎ কলিকা বা মল্লিকা মুখ দেখাবে না, কিন্তু শেষে সন্ধ্যা স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। এরপর যখন সন্ধ্যা স্নিগ্ধ স্বভাব বলতে এই যে ঠাকুরানী সন্ধ্যা এসেছেন, তার এই কথাগুলো লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, এরকম আরও অনেক কিছু বলেছেন তাকে বোঝার জন্য। এই কথাগুলোতে মল্লিকা মুগ্ধ হয়েছে, মুগ্ধ হয়ে অবশেষে মুখ খুলল। তখন ঘটক মহাশয় ভোঁ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। যখন মুখ খুলল, খবর পেলেন, তখন ঘটক রাজবাড়ি থেকে
মল্লিকার কাছে আসলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন, গুন 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 গুনগুনাগুন, কন্যা গুণবতী বটে। মুখ দেখে কন্যার পরিমলে অর্থাৎ তার সুগন্ধে ঘটক মুগ্ধ হলেন, অর্থাৎ ঘটকের কন্যা পছন্দ হয়েছে। ঘরে মধু কত? এরপর ঘটক বললেন যে ঘরে মধু কত। মধু বলতে এখানে যৌতুকের কথা বলা হয়েছে। আমাদের সমাজে বিয়েতে যৌতুক দেওয়া হয়, ঠিক এই কথাটাই বলেছি যে মধু কত, অর্থাৎ যৌতুক দিতে পারবে কি না, এই যৌতুক নিয়ে কথা হচ্ছিল আর কি। তখন দেখো কন্যাকর্তা ভিক্ষু বলিলেন, ফর্দ দিবেন, কড়াই গন্ডায় বুঝাইয়া দিবে। কন্যাকর্তা বলতে কন্যার পিতা তখন বলেন, ফর্দ মানে হচ্ছে তালিকা, কি কি লাগবে তালিকা দিবেন, কড়াই গন্ডায় বলতে একদম যা যা লাগে আর কি সব বুঝিয়ে দিবেন। ভ্রমর বলিলেন, গুণ গুণ, আপনার অনেক গুণ। ঘটকালিটা, এখানে ঘটকালিটা বলতে ঘটক কিন্তু এমনি এমনিই দুই পক্ষের আলাপ করিয়ে দেয় না বিয়ের জন্য, তারও একটা স্বার্থ থাকে, সেটা হচ্ছে ঘটকালি করলে তাকে কিছু টাকা দিতে হয়। তো ঘটক এখানে এই কথাটাই বলেছে যে আমার ঘটকালিটা, অর্থাৎ আমাকে কত টাকা দিবেন বা আমাকে টাকা দিবেন কি না। কন্যাকর্তা শাখা নাড়িয়ে সায় দিল, তাও হবে। কন্যাকর্তা বলতে কন্যার বাবা আশ্বাস দিলেন যে তাও হবে। ভ্রমর বলিলেন এখন যে বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না? নগদ দান বড় গুণ গুণ গুণ। এখন যখন কন্যার পিতা বললেন যে তাও হবে, তখন ঘটক আবার বললেন যে ঘটকালির কিছু আগাম দিলে হয় না, অর্থাৎ ঘটকালির জন্য যে টাকা পাবেন তার কিছু আগেই দিলে হয় না। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বলো, বর কে? বিরক্ত হওয়ারই কথা, কারণ এখনও কন্যার পিতা জানে না বর কে, বর কেমন, তাতেই সে অগ্রিম টাকা চাচ্ছে। তখন ভ্রমর অর্থাৎ ঘটক বলল, বর অতি সুপাত্র, তার অনেক গুণ। তখন আশ্বাস দিল যে হ্যাঁ, বর সুপাত্র, তার গুণ আছে অনেক। এ সকল কথোপকথন মনুষ্য শুনিতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়াই এ সকল শুনিতেছিলাম। এই কথাটি কার? এই কথাটি হচ্ছে লেখকের। তিনি বললেন এই যে বিবাহ হচ্ছে, ঘটক কন্যার পিতার কথা হচ্ছে, এই কথোপকথন মনুষ্য শুনিতে পায় না, কিন্তু দিব্যকর্ণ বলতে আমি তাদের রাজ্যে মিশে গিয়েছি এমন বোঝাচ্ছেন, তাই এ সকল কথা শুনিতেছি। আমি শুনিতে লাগিলাম, কুলাচার্য মহাশয় পাকা ঝাড়িয়া 6 পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেল। তো এই গোলাপ হচ্ছে এই গল্পের পাত্র, তার গুণগান গাওয়া হচ্ছে এখানে। কুলীন বলতে এটা উচ্চ বংশের, ব্রাহ্মণ বংশের আর কি, এই বলে তার গুণগান করা হচ্ছে। যদি বলো সকল ফুলই ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্চামালির সন্তান, তাহার সহস্র রূপিত। তো গোলাপের প্রশংসা এখানে করা হচ্ছে, গোলাপের গৌরব অধিক সেটা বলা হচ্ছে। তাহার সহস্র রূপিত, সহস্র রূপিত মানে সমানে হচ্ছে নিচ, আর হস্ত মানে হচ্ছে হাত, আর রূপিত বলতে এই যে এখানে বোঝাচ্ছে যে যেগুলো রোপণ করা হয় স্বহস্তে, মানে নিজ হাতে যেগুলো রোপণ করা হয় সেগুলোর কথা বলা হচ্ছে, তাই এটা হচ্ছে অধিক গৌরবের। যদি বলো এ ফুলে কাটা আছে, কোনো কুলে বা কোনো ফুলে নাই, তো গোলাপে যেহেতু কাটা থাকে সেটার কথা বলা হচ্ছে যে কোনো কুলে বা কোনো বংশের কাটা থাকে, আবার কোনো বংশের কাটা থাকে না। যাহা হোক, ঘটকরাজ কোনো রূপে সম্বন্ধ স্থির করিয়া বো করিয়া উড়িয়া গিয়া গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। এখন কন্যার বাড়িতে আলাপটা স্থির করে এখন পাত্রপক্ষের কাছে ঘটক চলে গেলেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। গোলাপ হচ্ছে পাত্র, বিয়ের কথা শুনে আহ্লাদিত মানে আনন্দে, খুব আনন্দিত হয়ে কন্যার বয়স জিজ্ঞাসা করল। ভ্রমর বলিল, আজিকালি ফুটিবে। মল্লিকা
সে ফোটেনি পুরোপুরি, তবে খুব তাড়াতাড়ি ফুটিবে আশ্বাস দিলেন। গোধূলি লগ্ন উপস্থিত, গোলাপ বিবাহের যাত্রা উদ্যোগ করিতে লাগিলেন। গোধূলি লগ্ন বলতে গো মানে হচ্ছে গরু। সন্ধ্যার দিকে গরু যখন তার বাড়িতে ফিরে সেই সময়ের কথা বলা হয়েছে। সেই সময় উপস্থিত গোলাপ বিবাহের যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন, অর্থাৎ বিবাহের জন্য যে সাজ দরকার সেই সাজে সজ্জিত হচ্ছেন। উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। উচ্চিঙ্গরা মানে হচ্ছে এক ধরনের ঝিঝি পোকা, আর মৌমাছি সানাইয়ের বায়না নিয়েছিল, কিন্তু রাতকানা, কে রাতকানা? মৌমাছি। মৌমাছি রাতে দেখে না, দিন শেষে রাতে দেখে না, তাই সঙ্গে যেতে পারল না। খদ্দতেরা ঝাড় ধরিল, আকাশে তারাবাজি হইতে লাগিল। খদ্দতেরা বলতে জোনাকি, জোনাকিরা আলো জ্বালাতে লাগলো, আকাশে তারাবাজি হইতে লাগিল। কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল। কোকিল ফুকরায় বলতে কোকিল যে কুহু কুহু করে ডাকে সেই ডাক দিতে লাগিল। অনেক বরযাত্রী চলিল। স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না, কিন্তু জবা গোষ্ঠী শ্বেত জবা, রক্ত জবা, জরদ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল। এই রাজকুমার অসুস্থতার কারণে বরযাত্রীর সঙ্গে যেতে পারেনি, কিন্তু জবা গোষ্ঠী বলতে জবার যে বংশ আছে, শ্বেত জবা বলতে সাদা জবা, রক্ত জবা বলতে লাল জবা, জরদ জবা হচ্ছে হলুদ রঙের জবা, তারা সব অংশে বলতে বংশশুদ্ধ বিয়েতে আসিয়াছিল। করবীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল। করবী হচ্ছে এক ধরনের ফুল। সেকেলে বলতে প্রাচীন যুগে রাজারা যেমন উঁচু স্থানে বসতেন, ঠিক তেমনি করবীরা উঁচু ডালে এসে বসে। সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। নিতবর হচ্ছে যারা বরের সঙ্গী হয়ে যায় বিয়েতে। বিয়েতে বর কিন্তু একা যায় না, বরের সঙ্গে তার বন্ধু বা এরকম কেউ থাকে সঙ্গে, তার দেখাশোনার জন্য, তার কিছু লাগবে কিনা এগুলোর জন্য। তো নিতবর হবে কে? সেউতি হচ্ছে এক ধরনের ফুল, সাদা ফুল। এই সাদা ফুল বরের সঙ্গী হয়ে যাবে, তাই একদম সেজে দুলিতে দুলিতে লাগিল। গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল, উগ্র গন্ধ ছুটিতে লাগিল। চাপা আসলো কি পরে? গরদের জোর পড়ে। গরদের মানে রেশমি কাপড়, আর জোর বলতে আমরা যেমন সেট বলি, যে কামিজ, ওড়না, এগুলো সেট, পাঞ্জাবি, জুব্বার সেট, ঠিক এরকম রেশমি কাপড়ের একটা সেট পরে চাপা এসেছে। সেখান থেকে তীব্র, উগ্র মানে হচ্ছে তীব্র, তীব্র গন্ধ ছুটিতে লাগিল। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। গন্ধরাজও এসেছে বাহার দিয়ে। কিসের বাহার দিয়ে? একদম গন্ধ ছড়িয়ে। বাহার বলতে একদম দল হয়ে, জোড়ো হয়ে। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে একপাল পিঁপড়া মোসায়েব হইয়া আসিয়াছে। অশোক হচ্ছে ফুল, লাল রঙের ফুল, তারা এসেছেন। তার সাথে একদল পিঁপড়াও এসেছে। পিঁপড়া এসেছে কি হয়ে? মোসায়েব হয়ে। মোসায়েব মানে কি? মোসায়েব হচ্ছে যারা শুধু পক্ষে কথা বলে, ভালো মন্দের বিচার তারা নিজেরা করে না। কেউ একজন বললো যে এটা অনেক সুন্দর, তারা বলে হ্যাঁ সুন্দর। চমৎকার, তারাও বলে চমৎকার, কিন্তু তারা নিজের থেকে বিচার করে না। এই পিঁপড়া হচ্ছে সেরকম। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের বড় জ্বালা। এই পিঁপড়া তারা আসলে কোনোদিন কারো উপকারে আসে কিনা তা জানা নেই, কিন্তু তাদের দাঁতের জ্বালা বড়, অর্থাৎ তারা যে হুল ফুটায়, কামড় দেয়, সেটার কথা বলা হয়েছে। কোনো বিবাহে না এরূপ বরযাত্রী জোটে, আর কোনো বিবাহে না তাহারা ফুল ফুটাইয়া বিবাদ বাধায়। এই লাইনে পিঁপড়ার কথা বলা হলেও আসলে এখানে একটা গভীর কথা লুকিয়ে আছে। আমাদের সমাজে
বিয়েতে বরযাত্রীদের সাথে ঠিক এরকম কিছু লোক যায় যারা পিঁপড়ের মতো হুল ছড়ায়। এরপর উস্কানিমূলক কথা বলে, উস্কানিমূলক কাজের মাধ্যমে দুই পক্ষের একটা বিবাদ সৃষ্টি করে। এই পিঁপড়া দ্বারা সেই মানুষগুলোকে লেখক বুঝিয়েছেন। কুরুবক, কুটজ প্রভৃতি আরও অনেক বরযাত্রী আসিয়াছেন। কুরুবক হচ্ছে এক ধরনের ফুল, এরকম অনেক ফুল বিবাহতে এসেছে। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। তো ঘটক যেহেতু দুই পক্ষের লোককেই চিনেন, তাই ঘটকের কাছ থেকে তাদের পরিচয় পাওয়া যাবে। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। ঘটকের কথা বলা হয়েছে, ঘটক সবসময় যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। মধু বলতে এখানে টাকা পয়সার কথা বলা হয়েছে। আমাদের সমাজে ঘটক মধু পান বলতে বকশিস পান, টাকা পান, সেগুলোর কথা বলা হয়েছে। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। কার নিমন্ত্রণ ছিল? লেখকের। তাই লেখকও গেলেন বিয়েতে। দেখি বরপক্ষের বড় বিপদ। কি বিপদ? বাতাস বাহকের বায়না লইয়াছিলেন। তখন করিয়া অনেক মর্দারি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। কি বিপদ? বাতাস বাহকের বায়না লইয়াছিলেন। তখন করিয়া অনেক মর্দারি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। বাহক মানে হচ্ছে যাতায়াত করার জন্য বর্তমান যুগে যেমন গাড়ি, বিয়েতে গাড়িতে করে বরযাত্রী যায়। তো এই বাতাস বাহকের বায়না নিয়েছিল। তখন বলেছিল যে হ্যাঁ যেতে পারবে, কোনো সমস্যা হবে না। আমাদের সমাজেও কিন্তু কিছু লোক আছে এরকম, কাজ নেওয়ার সময় বলে যে হ্যাঁ পারবো, কোনো সমস্যা হবে না, কিন্তু যখন কাজের সময় আসে তখন আর তাকে খুঁজে পাওয়া যায় না। এই বাতাসকেও তখন আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হয়ে স্থিরভাবে দাঁড়াইয়া আছে। তো সবাই অবাক হয়েছে, অবাক হওয়ার কথাই, কারণ সময় হয়েছে কিন্তু গাড়ি আসছে না বা বাহক আসছে না। মল্লিকাদিগের কুল চায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। যদি সময় মতো বর না যায়, যদি বিয়ে না হয়, তাহলে মল্লিকার বংশের বা মল্লিকার কলঙ্ক লেগে যাবে। বিয়ের আলাপ হয়ে যদি বিয়ে না হয় তাহলে কি হয়? একটা কলঙ্ক লেগে যায়। তো এই কুল যায় জন্যেই বা কলঙ্ক লেগে যায় জন্যেই অবশেষে আমি বাহকের কার্য স্বীকার করিলাম। আমি বলতে কে কার্য স্বীকার করলো? লেখক। বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। অবশেষে লেখক এই বরযাত্রী সকলকে তুলে মল্লিকাপুরে বলতে যেখানে মল্লিকা আছে, কন্যা আছে, সেখানে গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘুমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। সেখানে গিয়ে কি দেখলো লেখক? কন্যাকুল বলতে কন্যার যে গোষ্ঠী আছে বা বংশ আছে, সকলেই আহ্লাদে বলতে খুশিতে ঘুমটা খুলে মুখ ফুটাইয়া, পরিমল ছুটাইয়া বলতে সুগন্ধি ছড়াইয়া সুখের হাসি হাসিতেছে। বিয়েতে যেমন মেয়েরা আনন্দ করে, ঠিক তারাও তেমন করছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভাণ্ডারের ছড়াছড়ি পড়িয়া গিয়াছে। রূপের ভারে সকলে ভাঙ্গিয়া পড়িতেছে। রূপের ভার বলতে রূপের ওজনে সকলে ভাঙ্গিয়া পড়িতেছে। রূপের ভার বলতে রূপ বাড়ার জন্য মেয়েরা যে অলংকার পরে সেগুলো কিন্তু অনেক ওজন হয়ে থাকে। সেই ওজনে যেন সব কিছু ভেঙে পড়ছে, তারা এত সাজছে। যুতি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এয়গণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। এই যে রজনীগন্ধা, মালতী, এরকম এয়গণ বলতে বিবাহিত মহিলারা, তারা বিভিন্ন স্ত্রী আচার করে। আমাদের সমাজের বিয়েতে স্ত্রী লোকেরা বিভিন্ন আয়োজন করে, হলুদ পরায়, এরপর বর আসলে যে গেট ধরে, এরকম আচারগুলো সেই এয়গণ করছিল। দেখিলাম পুরোহিত উপস্থিত। পুরোহিত হচ্ছে যিনি বিবাহ পড়ান বা বিবাহে মন্ত্রপাঠ করেন, তিনি উপস্থিত, অর্থাৎ তিনি এসেছেন। নসিবাবুর নবম বর্ষীয়া কন্যা জীবন্ত কুসুমরূপিণী কুসুমলতা সুচলয়া
সূচ সুতা লইয়া দাঁড়িয়ে আছে। নসিবাবুর নবম বর্ষিয়া বলতে হচ্ছে 9 বছর বয়সী কন্যা। জীবন্ত কুসুম রূপিণী বলতে তার সৌন্দর্যকে এখানে ফুটে তোলা হয়েছে, ফুলের মতো সুন্দর দেখতে। সে কি করছে? সূচ এবং সুতা নিয়ে দাঁড়িয়ে আছে। কেন? কারণ কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। কন্যাকর্তা বলতে কন্যার পিতা, কন্যাকে সম্প্রদান করা বলতে কন্যাকে বরের হাতে তুলে দেওয়া। তিনি বরের হাতে তুলে দিলেন। পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। এই পুরোহিত দুইজনকে বলতে কন্যা এবং বরকে। আমাদের বিয়েতে সাধারণত কন্যার শাড়ির আঁচলে পুরুষের পোশাকে একটা গিট্টি দেয় বা বেঁধে দেয়, সেই কাজটাই করলেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। প্রাচীনা বলতে বয়স্ক বা বৃদ্ধ, ঠাকুরানী দিদি বলতে বিয়েতে যে নানি অথবা দাদি যায় তাদের কথা বলা হয়েছে। তারা হাসি ঠাট্টা অনেক রসিকতা করতে করতে শুকাইয়া উঠিলেন বলতে একদম ক্লান্ত হয়ে উঠেছেন। রঙ্গনের রাঙা মুখে হাসি ধরে না। এখানে তাদের আনন্দটা প্রকাশ করা হয়েছে। জুই কর্ণের সই কর্ণের কাছে গিয়া শুইল। রজনীগন্ধাকে বর তারকার রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। এই রাক্ষসী বলে আমরা অনেককে এটা আমরা নিকনেম বলি বা এই কথাটা বলে আমরা মজা করি, আনন্দ করি, সেটাই করেছে। বকুলেকে বালিকা তাতে যত গুণ তত রূপ নহে, এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। এখানে বকুল ফুলের কথা বলা হচ্ছে, তার যত গুণ তত রূপ নেই। অর্থাৎ বকুল ফুল দেখতে কিন্তু ততটা সুন্দর নয়, কিন্তু তার গুণ অনেক। গুণ কেমন? তার সুগন্ধির কথা বলা হয়েছে। এই বকুল যদি শুকিয়েও যায় তারপরেও কিন্তু তাতে গন্ধ লেগে থাকে। আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল। তখন কমল কাকা, ওঠো বাড়ি যাই, রাত হয়েছে। ও কি ঢুলে পড়বে যে। যখন এই ঘটনাগুলো ঘটছিল, নীল শাড়ি পরছে, এরপর বকুল এক কোণে বসে রয়েছে, ঠিক সেই সময় এরকম একটা আওয়াজ আসলো বা ডাক আসলো যে কমল কাকা ওঠো বাড়ি যাই, রাত হয়েছে। ও কি ঢুলে পড়বে যে। এই কথাটা কে বলেছে? দেখো, কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। কুসুমলতা হচ্ছে এখানে লেখকের ভাতিজির কথা বলা হয়েছে, কুসুমলতা। সে কমল কাকা বলতে লেখক কমলাকান্ত, এই লেখককে ঠেলতেছিল যে রাত হয়েছে, কি করছো, ঢুলে পড়বে যে। অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে লেখক ওই যে বিকেলে বসেছেন বিবাহ দেখতে, এই বিবাহ দেখতে দেখতে রাত হয়ে গেছে। রাত হলে তার ভাতিজি এসে তাকে ডাকতেছিল। চমক হইলে দেখিলাম কিছুই নেই। এই যে বিবাহ দেখতেছিল, কত কি দেখতেছিল, যখন তাকে তার ভাতিজি ঠেলতেছিল, ডাকতেছিল, তখন তিনি চমকে গেলেন এবং দেখলেন সেই বিবাহ, সেই রমণী কিছুই নেই। সেই পুষ্পবাসর কোথায় মিশিল। মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নেই। সে রম্যবাসর কোথায় গেল? কোথায় গেল এগুলো? যেখানে সব যাইবে সেইখানে, স্মৃতির দর্পণ তলে, ভূত সাগর গর্ভে। ভূ মানে হচ্ছে ভবিষ্যৎ, আর সাগর গর্ভে এই যে যা কিছু দেখলো সেগুলো সব স্মৃতির দর্পণ তলে। দর্পণ বলতে হচ্ছে আয়না, সেখানে যাবে। যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়েছে বা যাইবে, সেইখানে ধ্বংসপুরে, এই ধ্বংসপুরে এই সকল যাবে। অর্থাৎ মানুষের জীবনের কথা বলা হয়েছে। এই জীবন খুবই ক্ষণস্থায়ী। এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কুসুম বলিল, ওঠো না, কি করছো? তখন আবারও কুসুম অর্থাৎ লেখকের ভাতিজি বলছে যে কি করছো, মানে কি করতেছো, ওঠো। আমি বলিলাম, ধুর পাগলি, আমি বিবাহ দিচ্ছিলাম। কুসুম ঘেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল, কার বিয়ে কাকা? আমি বলিলাম, ফুলের বিয়ে।
ও পোড়া কপাল, ফুলের, আমি বলি কি আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কই, এই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে। তাহলে শেষে আমরা এসে বুঝলাম যে আমরা যে ফুলের বিবাহ দেখলাম, লেখক যে বর্ণনা করেছেন, এটা আসলে তার কল্পনায়, এই বিবাহ তিনি কল্পনায় দিয়েছেন। সেই যে বিকেলে বসেছেন, একদম রাত পর্যন্ত তিনি বিয়ে দিলেন। এরপর যখন তার ভাতিজি এসে ডাক দিল, তখন তার তন্দ্রা বা সেই ঘোরটা কেটে গেল। তারপর তিনি বুঝিলেন যে এ সকলে আসলে ক্ষণস্থায়ী। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, অনেক সুন্দর এই গল্পটি, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি এই গল্পটি বুঝে থাকো, তাহলে পরবর্তীতে আমি কোন গল্প নিয়ে আলোচনা করব, কোন গল্প এভাবে বিশ্লেষণ করব, সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি যত দ্রুত সম্ভব সেই গল্পের আলোচনা ভিডিও আকারে প্রকাশ করব।